আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছে। আচ্ছা আমি না রাখছি। কথাটা বলেই ফোনটা রেখে দেয় মৃত্তিকা। মৃত্তিকা ফোনটা রেখে বিছানায় গায়ে লিয়ে দেয়। নীতি পাশ ফিরে শুয়ে আছে। ধ্রুব নীতির পানে একবার তাকিয়ে বলে, তুমি ঘুমাওনি জানি, কি হয়েছে তোমার? নীতি কোনো উত্তর দেয় না। ধ্রুব কোনো উত্তর না পেয়ে বলতে শুরু করে, তুমি আমাকে বিয়ে করবে বলে লাফালাফি করছিলে, আমাকে ছাড়া ভালো থাকবে না। এখন বিয়ে করার পর বোবা হয়ে গেছো কেন? সমস্যা কি সেটা বলো। চুপ করে থাকলে তো কোনো সমস্যার সমাধান হয় না। আমাকে না বললে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে? সবকিছু বোঝার জন্য মন লাগে আর ভালোবাসা লাগে, যেটা আপনার নেই। যার মন আর মনে ভালোবাসা আছে তাকে সবকিছু মুখে বলে দিতে হয় না। তুমি কি আমার উপর রেগে আছো? আপনি যদি আর একটা কথা বলেন আমি এই ঘর থেকে বের হয়ে যাব। ধ্রুব আর কিছুই বলে না। সে জানে নীতির জেদ কতটুকু। নীতি মনে মনে হাজারটা গালি দিতে লাগে ধ্রুবকে। কোনটা রাগ কোনটা অভিমান সে জানে না, বোঝে না। সে যে রাগ নয় অভিমান করে আছে সেটা সে বোঝেই না। আচ্ছা, সে নয় অভিমানটাকে রাগই ভাবল, রাগটা তো অন্তত ভাঙাতে আয় না আসবে না বলদ। নীতি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। অথচ ধ্রুবের চোখে ঘুম নেই। মিতালি রান্নাঘরে কাজ করছে। নীতি মিতালির কাছে গিয়ে বলে, আমাকে দাও, আমি করছি। এখন কিছু করতে হবে না, তুই গিয়ে বস। তুমি এমন কেন করছো? আমি পারবো, দাও। আমি তো জানি তুই পারবি, আমি জানি। এখন আমি করছি, কয়েকদিন পর থেকে তো তুই করবি। আচ্ছা তাহলে তুমি করো আর আমাকে বলো আমি কি করব। আমি এমনি তোমাকে সাহায্য করে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, তুই আমার কাছে গল্প করতো। আজ তোদের রেজাল্ট দেবে তাই না রে? চিন্তা হচ্ছে? একটুও না। আরে এদিকে মৃত্তিকা চিন্তা করতে করতে শেষ। ও তো সারা জীবন চিন্তা করেই গেল, ও এখনো ওঠেনি। হ্যাঁ উঠেছে তো, এখানে এসেছিল আমাকে সাহায্য করার জন্য, আমি ঘরে পাঠিয়ে দিয়েছি। ও। রান্না শেষ হলে নীতি খাবারগুলো টেবিলের উপর রেখে দেয়। এরপর সকলে একসাথে মিলে সকালের খাবার খায়। সকালে নাস্তার পর যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়। নীতি আর মৃত্তিকা এক ভার্সিটিতে চান্স পেয়েছে, এতে বাড়ির সবাই বেশ খুশি। তবে নীতি আর মৃত্তিকার মধ্যে কোনো খুশি নেই। মৃত্তিকা মন ভালো নেই কারণ আরণকের সাথে তার কথা হয় না, আর নীতির মন খারাপ তার কারণ সে আর পড়াশোনা করতে চায় না। বিয়ে তো হয়েই গেছে, এখন পড়াশোনা করে কী লাভ? সে যে কেন এত পড়ে পরীক্ষা দিয়েছিল এটা ভেবে সে এখন আফসোস করছে। সামনের সপ্তাহ থেকে ভার্সিটির ক্লাস শুরু। আরুষ আজ বাড়ি ফিরবে না, সে বন্ধুদের সাথে গেছে। এ নিয়ে মিতালি বেশ চেঁচামেচি করেছে, কিন্তু সে শোনেনি। আরুষ আসবে না শুনে মৃত্তিকা মিতালির ঘরে চলে যায়। মিতালি মৃত্তিকাকে দেখে বলে, কিছু বলবি? আমি আজ তোমার সাথে ঘুমাবো মামুনি। আয়, কতদিন পর আজ তোর সাথে ঘুমাবো। মৃত্তিকা গিয়ে নীতির কোলের উপর মাথা রেখে মিতালি পরম যত্নে মৃত্তিকার মাথায় হাত বোলাতে লাগলো। মিতালি বলে, একটা কথা জিজ্ঞেস করবো মৃত্তিকা? করো। সত্যি কথা বলবি তো? তুমি বলো। কি হয়েছে তোর বল তো? আজ কয়েকদিন ধরে দেখছি তুই কেমন মন মরা হয়ে ঘুরে বেড়াস। কিছু হয়নি মামুনি। মিথ্যা বলছিস মৃত্তিকা। আমার খুব ঘুম পাচ্ছে মামুনি। মিতালি আর কিছু জিজ্ঞেস করলো না। কিছুক্ষণ পর মৃত্তিকা ঘুমিয়ে পড়তে মৃত্তিকার মাথাটা বালিশের উপর দিয়ে নিজেও মৃত্তিকার পাশে শুয়ে পড়ল। ধ্রুব সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে বসে আছে। নীতি পাতলা একটা শাড়ি পরে ধ্রুবর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ধ্রুবের এতে কোনো প্রতিক্রিয়া নেই। সে মনোযোগ দিয়ে কাজ করছে। নীতি একবার আয়নার সামনে যাচ্ছে তো একবার হাতের চুড়িগুলো ইচ্ছে শব্দ করছে, তো কখনো ধ্রুবের সামনে থাকা টেবিল পরিষ্কার করার ভান করছে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। এবার নীতি চেঁচিয়ে বলে ওঠে, আপনি কি কানা? নীতি এমন চেঁচানোতে ভরকে যায় ধ্রুব। সে জিজ্ঞেস করে, কেন? আমি ঘুমাবো, লাইট অফ করুন। তুমি বিছানায় যাও, আমি লাইট অফ করে দিচ্ছি। এক্ষুনি মানে এক্ষুনি। দুবার কথা না বাড়িয়ে লাইট অফ করে আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ে। নীতি শোয়া থেকে উঠে বসে বলে, আপনি কি প্রতিবন্ধী? আমি আবার কি করলাম? বিরক্ত নিয়ে বলে ধ্রুব। আপনার কোনো ফিলিংস নেই? কিসের ফিলিংস? রাগে ফুঁসতে ফুঁসতে শুয়ে পড়ে। ধ্রুব নীতির রাগের কারণ বুঝল না। সে আর কিছু না বলে নীতির পাশে শুয়ে পড়ল। তার হুট করে নীতির মাথাটা নিজের বুকের উপর রাখতে ইচ্ছে করলো, কিন্তু কেন জানে তা প্রকাশ করতে পারল না। কেটে গেছে এক সপ্তাহ। এই এক সপ্তাহে নীতি বিভিন্নভাবে ধ্রুবের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ধ্রুব তার নীতির বিষয়ে কোনো পাত্তাই দেয়নি।
আজ ভার্সিটির প্রথম দিন। মৃত্তিকা ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর নীতি বসে বসে মৃত্তিকাকে দেখছে। মৃত্তিকা বলে, তুই ভার্সিটিতে যাবি না কেন বলতো? তুই তো জানিস আমার এইসব পড়াশোনা ভালো লাগে না। বাহ, কি সুন্দর কথা। দাদা ভাই জানে? সবকিছু কি তাকে আমার বলতে হবে? তোর মাঝে কি হয়েছিল বলতো? কি সুন্দর পড়াশোনা করলি, আবার আগের মতো হয়ে গেলি। তোদের কি সমস্যা বলতো? চুপচাপ থাকলে বলিস আগের মতো হও, আর আগের মতো হয়ে গেলে বলবি মাঝে তো কি হয়েছিল। আচ্ছা বাবা, সরি। ভার্সিটিতে কবে যাবি? তোকে ছাড়া আমার ভালো লাগে না। যাব 2-1 বেলা মাঝে। যাচ্ছি, টাটা। মৃত্তিকা নিজের ঘর থেকে বেরিয়ে গেল। এরপর মিথালি আর আরুষের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মৃত্তিকা ভার্সিটির উদ্দেশ্যে। নীতি গুনগুন করতে করতে রান্নাঘরে মিতালির কাছে চলে গেল। মৃত্তিকা ভার্সিটি থেকে চলে এসেছে। মৃত্তিকা আসলে নীতি মৃত্তিকার কাছ থেকে সবকিছু শুনতে লাগলো। মৃত্তিকা সবকিছু বলতে শুরু করলো। গল্প শেষ করে বলে, তুই এখানে থাক, আমি তোর জন্য কিছু নিয়ে আসি। এখন কিছু আনা লাগবে না, কিছু খেতে ইচ্ছে করছে না। ও মা, খাবি না কেন? মামনি কিন্তু রাগ করবে। এখন না প্লিজ, আমার ইচ্ছা করলে আমি নিয়ে নেব। ঠিক আছে, তুই বিশ্রাম নে, আমি একটু ঘর থেকে আসছি। সূর্যাস্তের সাথে সাথে চারদিকে অন্ধকার হয়ে আসে। গোধূলির পরে আসে সন্ধ্যা, আর সন্ধ্যা যতই বাড়তে থাকে রাতের আগমন ততই ক্রমশ বাড়ে। মৃত্তিকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে আরণ্যকে চিন্তায় ব্যস্ত। সে কি শোনেনি মৃত্তিকার রেজাল্ট দিয়েছে, সে চান্স পেয়েছে? মৃত্তিকা মনে মনে আওড়ায়, সত্যি কি তাহলে সে ভালোবেসে ফেলেছে আরণ্যকে? কিছু ভাবতেই মৃত্তিকার মুখে হাসি ফুটে উঠল। সে দ্রুত বিছানায় চলে গেল ঘুমানোর উদ্দেশ্যে। ধ্রুব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীতির হাতে 2 কাপ কফি। 1 কাপ কফি ধ্রুবের হাতে দিয়ে আর একটা নিজে নিল। নীতি ধ্রুবের দিকে এক পলক তাকিয়ে বলতে শুরু করলো, আপনি এমন কেন ধ্রুব? কেমন আমি? আপনি কি সত্যিই বোঝেন না? কি বুঝবো? আপনি বিয়েটা নিয়ে কি ভাবছেন? বিয়ে নিয়ে কি ভাববো? সেটাই তো, কালকে আপনি আমার সাথে ডাক্তারের কাছে যাবেন। কেন? আমি ঠিক আছি। আপনার শারীরিক সমস্যা আছে। শারীরিক সমস্যা মানে? বিয়ের পর কোনো ছেলে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ায়? নীতির কথাটা শুনে ধ্রুবের অবাক দৃষ্টিতে তাকিয়েছে। সে জানে এই মেয়ের লাজ লজ্জা কিছু নেই, তাই বলে এতটা সে কল্পনাই করেনি। ধ্রুব আমতামতা করে বলে, তুমি কি? কেন আপনি বোঝেন না? আপনি কি বাচ্চা? বিয়ের পর আপনি কি করলেন বলুন? আমি আপনার ওপর রেগিনি, অভিমান করেছি, আর আপনি আমাকে একবার মানাতে এসেছেন? আসেননি। কেন আসেননি? আপনি আমাকে আর কত চালাবেন? যতদিন আমার কাছে থাকবে ততদিন। ধ্রুব, কোনো সম্পর্কে এভাবে চলে না। সমস্যা হলে দুজনকে একসাথে কথা বলতে হয়, সমস্যার সমাধান করতে হয়। এভাবে চললে কোনো কিছু ঠিক থাকে না। আর করব না, প্রমিস। নীতি কিছু বলে না। ধ্রুব বলে, সত্যি আর এমন করব না। আমার তো ইচ্ছা করতো নীতি তোমার মাথাটা আমার বুকের উপর রাখি, কিন্তু পারি না। কেমন যেন একটা লাগতো। মনে হতো তুমি যদি রাগ করো। বাহ, বিয়ের আগে আমি আপনাকে কিস করেছিলাম, আর বিয়ের পর আপনি আমাকে জড়িয়ে ধরলে আমি রাগ করব? সরি, এরপর থেকে তোমার অভিমান অভিযোগ সব কিছু শুনবো। একটু জড়িয়ে ধরবেন শক্ত করে? ধ্রুব কোনো কিছু না বলে নীতিকে জড়িয়ে ধরে নীতির চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়। ভালোবাসি। শব্দটা শুনেই নীতি ধ্রুবের দিকে তাকালো। কবে থেকে ভালোবাসেন? জানি না, তবে তুমি না থাকলে কেমন চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে। যখন বুঝেছিলাম তোমায় ভালোবাসি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তোমাকে বললে হয়তো তুমি পালিয়েও আসতে, কিন্তু এটা আমি চাইনি। চুলগুলো কানের কাছে গুজে নিয়ে বলে, তাহলে এতদিন এমন করলেন কেন? আমি ভেবেছিলাম তুমি হয়তো বিয়ের বিষয়টা এমন হওয়ায় রেগে আছো। কয়েকদিন পর রাগ কমলে তারপর তোমাকে বলবো। নীতি ধ্রুবের কাছ থেকে সরে এসে বলে, হ্যাঁ, আমি রেগে আছি। জানেন কেন? কারণ আমি বিয়েতে সাজতে পারিনি। পাগলের মতো সেজে বিয়ে করতে বসেছিলাম। আপনি জানেন আমার কত স্বপ্ন ছিল? আমি খুব সুন্দর করে সেজে গুজে বিয়ে করব, সুন্দর সুন্দর ছবি তুলবো, কাপল পিক তুলে সুন্দর সুন্দর স্টোরি দেব। কিন্তু আপনি আমার সব প্ল্যান নষ্ট করে দিলেন। আমি আপনার জন্য একটু মেকআপও করতে পারিনি। এজন্য আমি আপনার উপর সবচেয়ে বেশি রেগেছিলাম। এখনো একটু একটু রেগে আছি। জানেন, মৃত্তিকা আমাকে বলেছিল এই সাজের জন্য আমি একদিন পস্তাবো। এটাও একদম সত্যি বলেছে। ধ্রুব হতাশ শ্বাস ফেলে বলে, এগুলোর জন্য কে রেগে থাকে? আমি থাকি। আপনি আমার কি একটা সর্বনাশ করলেন! আমি হাতে মেহেদি পর্যন্ত দেইনি। কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে নীতি। নীতির মুখের এমন ভঙ্গি দেখে ধ্রুব এবার হেসে ফেলে। ধ্রুবের এই হাসি দেখে নীতিও হেসে ফেলে। ধ্রুব নীতিকে নিজের বাহুডোরে এনে বলে, তুমি যেভাবে সেজেছিলে ভালো লাগছিল। তেল দিচ্ছেন? মোটেও না। সত্যি ভালো লাগছিল। ভীষণ। চলো এবার রুমে যাই।
দুজন দুপাশে শুয়ে আছে, আজ তাদের মধ্যে কোনো বালিশ নেই। নীতি ধ্রুবের দিকে তাকিয়ে ধ্রুবের বুকের উপর মাথা রাখে। ধ্রুব প্রথমে একটু চমকে যায়, তারপর নিজেকে সামলে নিয়ে নীতির চুলের বেলি কাটতে লাগে। ধ্রুব বলে, নীতি, হুম। আমি যদি তোমার কাছে কিছু চাই দেবে আমাকে? নীতি কাঁপা কাঁপা গলায় বলে। কি? যদি তোমাকে চাই। নীতি কিছু বলল না। সে ধ্রুবকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু হুম বলল। সে তো লজ্জা পায় না, কিন্তু হুট করে কেন তার লজ্জা লাগছে সে নিজেও জানে না। ধ্রুব মুচকি হেসে নীতির কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল। নীতি চোখ বন্ধ করে তা অনুভব করতে লাগলো। কিছুক্ষণ পর ধ্রুবের হাত নীতির সারা অঙ্গে স্পর্শ করতে লাগলো। দুজন আজ মিলিত হলো এক আদিম খেলায়। নীতির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ধ্রুব তা পরম যত্নে মুছে ফেলে চোখের পাপড়িতে ঠোঁট ছোঁয়ায়। মৃত্তিকা দ্রুত তৈরি হচ্ছে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। নীতি মৃত্তিকার ঘরে গিয়ে অবাক হয়ে বলে, তুই এত সকালে রেডি হচ্ছিস কেন? ভার্সিটি যাব? এত দ্রুত কোথায়? অনেক দেরি হয়ে গেছে। মৃত্তিকা 7:30 বাজে। আমি তৈরি হতে হতে 8টা বেজে যাবে। এত সকালে বেরোবি কেন? মৃত্তিকা কিছু বলতে যাবে, তার আগে নীতির ঘাড়ের দিকে চোখ পড়ল। তোর ঘাড়ে কিসের দাগ? নীতি ঘাড়ে হাত দিয়ে বলে, কেন, কি হয়েছে? লাল লাল হয়ে আছে। নীতি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নীতি বলে, ও, এটা তো কামড়ের দাগ। কিসের কামড়? আরে কালকে রাতে। চুপ। চেঁচিয়ে বলে ওঠে মৃত্তিকা। মৃত্তিকা প্রথমে বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু নীতির ভেজা চুল দেখে তার মাথায় ঢুকলো। নীতি অবাক হয়ে বলে, কি হয়েছে তোর? এভাবে চেঁচালি কেন? তোর লজ্জা করে না? তুই রাতে কি করেছিস সেটা আমাকে বলছিস? তাতে কি হয়েছে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে তো আমি বলতেই পারি। তোর বিয়ের পর তুই কি করবি সেটা আমাকে বলবি, সমান সমান। ছি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু তোর যার সাথে বিয়ে হয়েছে সে আমার দাদা হয়। তা ঠিক, কিন্তু তোর দাদার কথা আমি বলছিলাম না, আমি আমার কথা বলতাম। আচ্ছা বাদ দে। ভার্সিটি কবে যাবি? যাবো, একটু ধৈর্য ধর। মৃত্তিকা কিছু বলতে যাবে, তার আগে ধ্রুব নীতিকে ডাকতে লাগলো। মৃত্তিকা নীতির দিকে তাকালো। নীতি মৃত্তিকার দিকে তাকিয়ে একটু হেসে ধ্রুবের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। নীতি ঘরে প্রবেশ করতে ধ্রুব নীতির কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘাড়ে মুখ গুজে দেয়। নীতি ধ্রুবের শার্ট খামচে ধরে। ধ্রুব বলে, এতক্ষণ কোথায় ছিলে? মৃত্তিকার ঘরে। মৃত্তিকা ভার্সিটি যাচ্ছে, তুমি কবে যাবে? নীতি ধাক্কা দিয়ে ধ্রুবকে সরিয়ে দিয়ে বলে, পরে যাব, আজ যাব না। কেন? পেট ব্যথা করছে। পেন কিলার নেওনি? নিয়েছি। কাল থেকে ভার্সিটিতে যাবে। এখন তৈরি হচ্ছেন যে? একটা জরুরি মিটিং আছে। কখন আসবেন? ধ্রুব মুস্কি হেসে নীতিকে পেছন থেকে জড়িয়ে ধরে নীতির কাঁধে থুতনি রেখে বলে, এখনো তো গেলাম না। আপনি অনেক দেরি করে বাড়ি আসেন। আগে তো বউ ছিল না, এখন তো বউ আছে, একটু জলদিও তো আসতে পারেন। আজ থেকে আসবো। সত্যি। ধ্রুব নীতির কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। ঘড়িতে 9টা। মৃত্তিকা দাঁড়িয়ে আছে আরণ্যকের অফিসের সামনে। সে অনেক চিন্তা ভাবনা করে আরণ্যকের অফিসে আসার কথা ভেবেছে। আরণ্যক তাকে 2-3 বার তার অফিসে নিয়ে এসেছে। মৃত্তিকা আর কোনো কিছু চিন্তা না করে অফিসের ভেতর প্রবেশ করে। অফিসের ভেতর গিয়ে অফিসের ম্যানেজারের সাথে দেখা হতে মৃত্তিকাকে জিজ্ঞেস করে, কেমন আছেন ম্যাম? ভালো। আপনি ভালো আছেন? মৃত্তিকা বলে। মৃত্তিকা যেহেতু অফিসে 2-3 বার এসেছে, তাই অনেকের সাথেই তার পরিচয় আছে। জি ম্যাম, ভালো। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার স্যার কোথায়? উনি তো আজ 2 দিন অফিসে আসে না। কেন? জানি না, তবে 2 দিন আগে একটা মেয়ে এসেছিল, তার যাওয়ার পর পর স্যারও বেরিয়ে পড়ে। ও আচ্ছা, ওনার নাম্বার? আসলে ম্যাম, স্যার নাম্বার চেঞ্জ করেছেন, আর তার পারমিশন ছাড়া অন্য কাউকে নাম্বার দিতে নিষেধ করেছেন। আচ্ছা শুনুন, উনি আসলে প্লিজ আমাকে একটু জানাবেন, তবে উনি যেন না জানে। অবশ্যই ম্যাম। ধন্যবাদ, আজ আসছি। ওয়েলকাম ম্যাম। কিছু খেয়ে যান ম্যাম। আজ না, অন্য একদিন। ভার্সিটিতে যেতে হবে। কথাটা বলেই অফিসের থেকে বেরিয়ে পড়ে মৃত্তিকা। উদ্দেশ্য তার ভার্সিটি, যদিও তার একটুও ভার্সিটিতে যেতে ইচ্ছে করছে না। ভার্সিটি থেকে আরণ্যকের অফিসের ব্যবধান 10 মিনিট, তাই সে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর কারোর গলায় নিজের নাম শুনে থেমে যায় মৃত্তিকা। পেছন ফিরে তাকায় প্রণয়। দৌড়াতে দৌড়াতে মৃত্তিকার কাছে এসে দাঁড়ালো। মৃত্তিকাকে বলে, তুমি এখানে? একটু কাজে এসেছিলাম। কি কাজে? মৃত্তিকা এবার একটু বিরক্ত হয়। এতে প্রশ্ন কেন করবে? ব্যক্তিগত। ও আচ্ছা, এখন ভার্সিটিতে যাচ্ছ? হুম। চলো। কোথায়? ভার্সিটিতে। তুমিও কি? হ্যাঁ। বলনি তো। তুমি বললে তুমি এই ভার্সিটিতে পরীক্ষা দেবে,
তাই আমিও ভাবলাম পরীক্ষা দিয়েই দেখি, যদি চান্স পেয়ে যাই। আর পেয়েও গেছি। ও চল। কথার মাঝে মাঝে প্রণয় মৃত্তিকার দিকে বারবার তাকাচ্ছে, তবে মৃত্তিকার এতে কোনো মাথা ব্যথা নেই। সে নিজের চিন্তা করতে ব্যস্ত। রান্নাঘরে মৃত্তিকার নীতি মিলে সন্ধ্যাবেলার জন্য হালকা নাস্তা বানাচ্ছে। মিতালি দুজনের রান্নাঘরে প্রবেশ করায় বেশ আটকে আছে। মৃত্তিকা তেমন রান্না জানে না, হালকা কিছু পারে। নীতি ভালো রান্না পারে, কিন্তু তাও মিতালির বেশ ভয় করছে। হঠাৎ এই অসময়ে কলিং বেলের আওয়াজে সবাই একটু অবাক হলো। সে দরজা খুলে দিয়ে আরও একটু বেশি অবাক হলো। তুই এখন ধ্রুব? মাথা ব্যথা করছে মা, ভেতরে ঢুকতে দেবে মা? কিছু খাবি? 1 কাপ কফি পাঠিয়ে দাও তো। তুই যা, আমি নীতিকে পাঠাচ্ছি। ধ্রুব নিজের ঘরে চলে গেল, আর মিতালি নীতিকে ডাকতে লাগলো। নীতি রান্নাঘর থেকে বের হয়ে এসে বলে, বলো মামুনি, ডাকছো? হ্যাঁ শোন, ধ্রুব এসেছে, বলেছে মাথা ব্যথা করছে। 1 কাপ কফি নিয়ে রুমে গিয়ে ওর কাছে যা, দেখ কি লাগে না লাগে। যাচ্ছি। নীতি 1 কাপ কফি বানিয়ে ধ্রুবের রুমের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে কফির কাপটা টেবিলে রাখলো। ওয়াশরুম থেকে জলের শব্দ হচ্ছে। নীতি বুঝে গেল ধ্রুব ফ্রেশ হচ্ছে। অফিস থেকে এসে শার্ট বিছানার উপর রেখে দিয়েছে ধ্রুব। নীতি সেগুলো গুছাতে লাগলো। হঠাৎ ঠান্ডা স্পর্শ কেঁপে উঠল। নীতি বলল, কি করছেন? দরজা খোলা আছে, কেউ চলে আসবে। আসবে না? আপনার না মাথা ব্যথা? কমে গেছে। ধ্রুব, আপনি দিনকে দিন অসভ্যে পরিণত হচ্ছেন। নীতিকে নিজের দিকে ঘুরিয়ে নীতির কাপড় ভেদ করে পেট স্পর্শ করতে করতে বলে, এই সভ্য ধ্রুবকে কে অসভ্যের পরিণত করেছে মিসেস ধ্রুব? তাই বলে এত অসভ্য আপনাকে হতে বলিনি। ছাড়ুন আর কফিটা খান। ধ্রুব নীতিকে ছেড়ে দিয়ে কফিটা খেতে খেতে বলতে শুরু করলো, অরণ্যের দিদির মেয়ে হয়েছে। ও সত্যি? আমাদের কবে হবে? এখন না, তোমার পড়াশোনা শেষ হবে তারপর। আপনি ওই আপনার পড়াশোনাকেই বিয়ে করতেন? কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায়। ধ্রুব নীতি যাওয়ার পানে তাকিয়ে বলে, এই কোথাকার পাগল? নীতি ধ্রুবের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। ধ্রুব নীতির চুলের ভাঁজে 1 হাত দিয়ে বিলি কাটছে, আর আরেক হাত মাথার নিচে। নীতি বলে, শুনুন, একটা কথা বলবো। বলো। আপনি রাগ করবেন না? না, বলো। নীতি চোখ বন্ধ করে একদমই বলে দেয়, আমি আর পড়াশোনা করব না। কেন? আমি সংসার করব। একটা থাপ্পড় দিয়ে কান গরম করে দিব। কত বয়স তোমার যে তুমি সংসার করবে? কাল থেকে ভালোই ভালোই ভার্সিটি যাবে, আর না হলে বাপের বাড়ি দিয়ে আসবো। এমন করছেন কেন? আমার পড়তে ভালো লাগে না। কেন ভালো লাগে না? তোমার রেজাল্ট যথেষ্ট ভালো। ছেলে মেয়ে হলে তাদের কি পড়াবে? ছেলে মেয়েদের পড়ানোর মতো বিদ্যা আমার আছে। আরও অর্জন করো, সমস্যা কিছুই না। আপনি এমন কেন? জানি না, আমার সাথে থাকতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে। আপনি এখন নিজে ঘুমাবেন আর আমাকেও ঘুমোতে দেবেন। যদি এবার আপনি আমাকে বিরক্ত করেন তাহলে আমি নিজে বাপের বাড়ি চলে যাব। রাগ নিয়ে কথা বলে। কথাটা বলে নিজেই ধ্রুবের থেকে সরে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। ধ্রুব নীতির একদম কাছে গিয়ে ঘাড়ে অজস্র চুমু দিতে থাকে। কি করছেন? ধ্রুব কোনো উত্তর দেয় না, সে নিজের কাজে ব্যস্ত। নীতি ধ্রুবের দিকে তাকালে ধ্রুব নীতিকে কিছু বলার সুযোগ না দিয়ে নীতির ঠোঁটজোড়া দখল করে নেয়। কিছুক্ষণ পর নীতিও তাল মেলাতে থাকে ধ্রুবর সাথে। মৃত্তিকা আরণ্যকের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভার্সিটিতে আসার কিছুক্ষণ পর সে জানতে পারে আরণ্যক অফিসে এসেছে। সে আর দেরি না করে নীতিকে বুঝিয়ে সুঝিয়ে সে বেরিয়ে পড়ে। অফিস থেকে ভার্সিটির দূরত্ব 10 মিনিট হলেও তার কাছে এই 10 মিনিট 10 ঘন্টার সমান লাগছে। রিক্সা অফিসের সামনে এসে থামতেই ভাড়া মিটিয়ে দ্রুত অফিসের ভেতর প্রবেশ করে। অফিসের ভেতর প্রবেশ করতে ম্যানেজারের সাথে দেখা হয়। মৃত্তিকা জিজ্ঞেস করে, স্যার ভেতরে আসেন। হ্যাঁ ম্যাস, কিন্তু বাকি কথাটুকু শোনার আগেই মৃত্তিকা দৌড়ে কেবিনের সামনে চলে যায়। কেবিনের দরজার সামনে গিয়ে একটা জোরে শ্বাস নিয়ে দরজাটা খুলে। দরজাটা খুলতেই কেবিনের ভেতরে দৃশ্য দেখে অস্ফুট স্বরে বলে ওঠে, আরণ্যক। আরণ্যকের নাম শুনেই আরণ্যক দরজার দিকে তাকায়। দরজার দিকে তাকাতেই মৃত্তিকাকে দেখে যেন হতবাক হয়ে যায়। মৃত্তিকার 2 চোখে জল ভরে গেছে। এতক্ষণের হাস্যোজ্জ্বল চেহারাটা যেন কয়েক সেকেন্ড মলিন হয়ে গেছে। মৃত্তিকা তাচ্ছিলের হাসি এনে বলে, সরি, ভুল সময়ে চলে আসলাম। কথাটা বলেই মৃত্তিকা ছুটে বেরিয়ে আসে। আরণ্যক এতক্ষণ একটা ভ্রমের মধ্যে ছিল। মৃত্তিকার কথাই তার ভ্রম হতে বেরিয়ে আসে। কিছু একটা স্মরণে আসতে আরণ্যক মৃত্তিকাকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেও মৃত্তিকার পেছনে পেছনে ছুটে আসে।
কিন্তু ততক্ষণে মৃত্তিকা বেরিয়ে আসে। ম্যানেজার আরণ্যকের কাছে এসে বলে, স্যার, কোনো সমস্যা? ম্যাম এভাবে কান্না করতে করতে চলে গেল। তুমি তোমার কাজে যাও। সরি স্যার, আসলে ম্যাম এর আগেও এসেছিল আপনার খোঁজে, কিন্তু আপনি ছিলেন না। আর আজকে ও যখন আপনার সাথে দেখা করতে যাচ্ছিল তখন খুব খুশি ছিল, আর এখন এভাবে বেরিয়ে যাওয়ায় আপনাকে বললাম। এর আগেও এসেছিল মানে? হ্যাঁ, গতকাল এসেছিল। যাও এখন থেকে। ম্যানেজার চলে যায়। মৃত্তিকা নিজ মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে যাচ্ছে। হঠাৎ তার চারদিকে অন্ধকার হয়ে যায়, সে আর হাঁটতে পারে, সে রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে যায়। কৃত্তিকা এসে আরণ্যকের হাত ধরতে গেলে আরণ্যক সকলের সামনে কৃত্তিকার গালে থাপ্পড় মারে। আরণ্যকের চেঁচামেচিতে কর্মীরা সেখানে হাজির হয়, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কৃত্তিকা গালে হাত দিয়ে আরণ্যকের দিকে তাকিয়ে আছে। আরণ্যক হুঙ্কার দিয়ে বলে ওঠে, কি চাও তুমি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি, তাও কেন কুত্তার মতো আমার পেছন পেছন পড়ে ঘুরছো? আমি তোমাকে চাই। একদম চুপ। আসল কথা বলতে কি, তোমার মায়ের চরিত্র তুমি পেয়েছো। আরণ্যক, প্লিজ চুপ করো। আমি তোমাকে ভালোবাসি, এর মানে এটা না যে তুমি আমার মায়ের সম্পর্কে আজে বাজে মন্তব্য করবে। আমার অফিস থেকে বের হয়ে যাও। আমার মৃত্তিকার যদি কিছু হয় আমি তোমাকে মেরে ফেলবো। কৃত্তিকা কিছু বলতে যাবে তার আগেই আরণ্যক দ্বিগুণ হুঙ্কার দিয়ে বলে, তুমি যাবে নাকি পুলিশকে ফোন দেব? কৃত্তিকা একদৃষ্টিতে তাকিয়ে আছে আরণ্যকের দিকে। আরণ্যক ম্যানেজারকে বলে, দারোয়ানকে বলে দেবো যেন এই মেয়েকে অফিসের ভেতর প্রবেশ করতে না দেয়, আর যদি অফিসের আশেপাশে দেখে তাহলে যেন পুলিশে ফোন দেয়। কথাটা বলেই অফিস থেকে হন হন করে বেরিয়ে পড়ে। হাসপাতালের করিডোরে বসে আছে নীতি, ধ্রুব। নীতি তখন থেকে কান্নাকাটি করেই যাচ্ছে। ধ্রুব নীতিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সে বারবার নিজেকে দোষী করছে। ডাক্তার বেরিয়ে আসতেই ধ্রুব আর নীতি ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, উনি এখন ঠিক আছে, তবে পরে জ্বর আসতে পারে, আর চিন্তামুক্ত রাখবেন। বাড়ি কবে নিয়ে যাব? আজ নিয়ে যান, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। ধন্যবাদ। মৃত্তিকা বিছানার উপর বসে আছে। নীতি মৃত্তিকার পাশে বসে বসে মৃত্তিকাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। মৃত্তিকা বলে, কিছু বলবি? এভাবে তাকিয়ে আছিস কেন? মৃত্তিকা চুপ থাকে। বেশ কিছুক্ষণ পর চুপ থাকার পরে বলে, জানিস নীতি, আমার জীবনে যারা আসে সবাই আমার সাথে বেইমানি করে। প্রথমে আমার জন্মদাতা, যে কিনা আমার জন্মের আগে থেকেই আমার আর আমার মার সাথে বেইমানি করে এসেছে। তারপর আসলো অরণ্যক। আরণ্যক কি করেছে? সারাক্ষণ বলতো না, আমি তোমায় ভালোবাসি, আমাকে একটু ভালোবাসো, আরো কত কি। কয়েকদিন ধরে তার সাথে কোনো যোগাযোগ নেই। কেমন না একটা অদ্ভুত লাগা শুরু করলো জানিস। তার কথাগুলো ভাবলে বুকের ভেতর কেমন যেন লাগতো। তার বলা কথাগুলো মনে পড়লে নিজের অজান্তেই হেসে ফেলতাম। এটার নাম কি নীতি? এটাকে ভালোবাসা বলে মৃত্তিকা। আমিও ভেবেছিলাম আমি তাকে ভালোবাসি, তাই কালকে আমি তাকে এই কথাটা বলতে তার অফিসে গিয়েছিলাম। তার ম্যানেজার বলল সে নাকি 2 দিন অফিসে আসে না, সে নাকি নাম্বার চেঞ্জ করেছে। আজ শুনলাম সে অফিসে এসছে, তাই তার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। তুই ওনার অফিসে গিয়েছিলি? তারপর কি হয়েছে মৃত্তিকা? ওনার কেবিনের দরজা খুলতেই দেখলাম একটা মেয়ে। কতটুকু বলে থেমে যায়। একটা মেয়ে? কি? জড়িয়ে ধরেছিল ওনাকে। কি বলছিস এগুলো? তোর মাথা ঠিক আছে? আমাকে দেখে তোর পাগল মনে হচ্ছে তাই না? আমার নিজেকেই যেমন পাগল মনে হচ্ছে, সেখানে তুই তো পাগল মনে করবি বল। উনি এটা করতে পারে না। আমি তোর জন্য ভালোবাসা দেখেছি তার চোখে, তোর প্রতি মুগ্ধতা ছিল ওনার চোখে। আমাকে একটু একা থাকতে দিবি নীতি? ভয় পাস না, কিছুই করব না। প্রমিস। প্রমিস। যা। নীতি চলে গেল ঘর থেকে। ধ্রুব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীতি ধ্রুবের কাছে গিয়ে বলতে শুরু করে, আপনার বন্ধু যদি মৃত্তিকাকে ঠকায় আমি কিন্তু ছাড়বো না ধ্রুব। নীতির কথা শুনে ধ্রুব নীতির দিকে এক পলক তাকিয়ে বলে, আচ্ছা নীতি, রক্তের একটা ধারা থাকে তাই না? মানে? নীতি ধ্রুবের কথাটা ঠিক বুঝে উঠতে পারল না। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না, ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না। মৃত্তিকা কি করছে? বসে আছে, আমাকে থাকতে দেয়নি। মৃত্তিকা ব্যালকনিতে বসে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে তার কথাগুলো, তার অতীত বর্তমান নিয়ে ভাবছে মৃত্তিকা। তার জীবনটা কেমন অগোছালো সে ছোটবেলা থেকে। মৃত্তিকা তারাটার দিকে তাকিয়ে বলে, জানো তো মা, আমায় কেউই ভালোবাসে না, তুমিও আমায় ভালোবাসোনি। আর যে সব সময় বলতো ভালোবাসি ভালোবাসি বলতো, সেও নেই। সে এখন হয়তো অন্য কাউকে ভালোবাসি বলছে।
আমার জন্য কখনো কেউ ছিল না মা, আর হয়তো কেউ থাকবেও না। আচ্ছা, আমার কি কোথাও ভুল হচ্ছে? যদি ভুল হয় তাহলে কেন তাকে অন্য কেউ জড়িয়ে ধরে থাকবে? যে আমাকে ভালোবাসে সে সব সময় বলতো তার বুকে আমি থাকবো, সে কেন তাহলে তার বুকে অন্য কাউকে স্থান দেবে? মা না, আমার ভুল হচ্ছে না, আমি ঠিক বুঝেছি। মৃত্তিকা, কই তুই? মিতালির গলা শুনে মৃত্তিকা চোখের জল মুছে ব্যালকনি থেকে ঘরে গিয়ে বলে, এই তো মামনি, কিছু বলবে? ওষুধ খেয়েছিস? না, ভুলে গেছি। এগুলো কি মৃত্তিকা? ঔষধ না খেলে সুস্থ হবে কি করে বলতো আমাকে? নে, দ্রুত খেয়ে নে। মৃত্তিকা কোনো কথা না বলে ওষুধটুকু খেয়ে নেয়। মিতালি বলে, এখানে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মৃত্তিকা মিতালির কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। মিতালি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মৃত্তিকাও কিছুক্ষণ পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। মিতালি আর নিজের ঘরে যায়নি। সে মৃত্তিকাকে বালিশে শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে দেয়। এর মধ্যে কেটে গেছে আরও 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে মৃত্তিকা তেমন ঘর থেকে বের হয়নি। বাড়ির সবাই সবকিছু জানলেও মৃত্তিকা জানে নীতি ছাড়া এই কথাগুলো কেউ জানে না। 1 সপ্তাহ পর মৃত্তিকা আজ ভার্সিটিতে গেছে, তবে কেউ তাকে যেতে দিতে চায়নি। আরুষ নিজে মৃত্তিকাকে গিয়ে দিয়ে এসেছে। আরুষ গেটের কাছে গিয়ে বলে, সাবধানে থাকিস, আর নীতি কিছুক্ষণ পরেই চলে আসবে। তুমিও সাবধানে যেও মামা। মৃত্তিকার কিছু না বলে ক্যাম্পাসের ভেতর চলে গেল। যতক্ষণ না মৃত্তিকা চোখের আড়াল হলো ততক্ষণ আরুষ গেল না। মৃত্তিকা চোখের আড়ালে যেতেই আরুষ নিজের গন্তব্যে রওনা দিল। রাস্তা পার হতেই পরিচিত মুখের সাথে দেখা। আরুষ চিনো না চেনার ভান করে চলে যেতে নিলে প্রণব বলে, কেমন আছো মামা? আরুষ পেছন ফিরে তাকিয়ে বলে, আমি তোমার মামা না, আমি একটাই ভাগ্নি, আর তা হলো মৃত্তিকা। আমার কোনো ভাগ্নে নেই। দোষ তো আমি করিনি মামা, করেছে তো মা আর বাবা। তাহলে তোমরা কেন আমাকে ভুল বুঝছো? কারণ তুমি তাদের সন্তান, আর রক্ত কখনো ভুল হয় না। মামি কেমন আছে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এখানে কেন এসেছো? একটু কাজে এসেছিলাম। ভুল করে মৃত্তিকার আশেপাশে ঘোরাঘুরি করবে না। ও তো আমারও বোন হয়। কেউ হয় না তোমার। আচ্ছা শোনো, তোমার এক বোন হয়েছিল, কি যেন নাম তার? কৃত্তিকা। মা বাবা মৃত্তিকার নামের সাথে মিলিয়ে রেখেছে। তোমার বোন কৃত্তিকাকে সাবধানে রাখবে। সে কি করে খোঁজ নিয়ে দেখো। তার চরিত্র কিন্তু তোমার মায়ের মতো হচ্ছে, সাবধান করে দিলাম। আমার মা কিন্তু আপনার বোন হয়। হুশ, চুপ। যা বলেছো বলেছো, আর একবারও মুখ থেকে বের করবে না। আমার একটাই বোন, আর তা হলো আরশিয়া। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায়। প্রণব আক্রোশের যাওয়ার পানে তাকিয়ে মনে মনে আওড়ায়, রক্ত কখনোই ভুল হয় না। মৃত্তিকা আসতে দেখেই প্রণয় দৌড়ে মৃত্তিকার কাছে যায়। প্রণয় বলে, এখন তোমার শরীর কেমন আছে? ভালো। উনি কি তোমার বাবা ছিল? না, আমার মামা ছিল, কিন্তু আমার বাবার থেকেও বেশি। ও, তোমার বাবা কোথায়? মারা গেছে। ও, আই এম সরি। কোনো ব্যাপার না। আজকে নীতি আসেনি? না, কিছুক্ষণ পর আসবে। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, শুনছি। এখানে না মৃত্তিকা, সামনে একটা পার্ক আছে, ওখানে চলো। মৃত্তিকার এমনিও ক্লাস করতে ইচ্ছে করছে না, তাই সে আর না বলে না। সে নীতিকে মেসেজ করে প্রণয়ের সাথে চলে যায়। নীতি কাউকে একটা ফোন দেয়। কাঙ্ক্ষিত ব্যক্তি ফোন দিতেই নীতি বলে, ও ভার্সিটির পাশে পার্কে গেছে প্রণয়ের সাথে। ওর সাথে কেন গেছে? সেটা আমি জানি না, তবে আপনি প্লিজ এটা নিয়ে রাগারাগি চেঁচামেচি করবেন না। ও কিন্তু রেগে আছে। রাখছি। নীতি ফোনের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। পার্কের একটা পাশে বসে আছে মৃত্তিকা। প্রণয় বলে, মৃত্তিকা, আমি না জানি না কিভাবে কথাটা বলবো। বলো, কি বলবে? কিছু মনে করবে না। না মৃত্তিকা, আমি জানি না কখন কিভাবে হলো, কিন্তু হয়ে গেছে। আমি না তোমাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। এই কয়েকদিন ধরে আমি শুধু ভেবেছি কখন তোমাকে এই কথাটা বলবো। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ভালো লাগা, কিন্তু না, আই রিয়েলি লাভ ইউ। মৃত্তিকা কিছু বলতে যাবে, তার আগে হাতের তালির আওয়াজে পেছন ফিরে তাকায় মৃত্তিকার। প্রণয় আরণ্যক বলে ওঠে, মৃত্তিকা কিছু বলো, চুপ করে আছো যে? বেচারা তোমার মুখ থেকে শুনতে যাচ্ছে। প্রণয় বলে, হ্যাঁ মৃত্তিকা বলো, তোমার দাদাও দেখো শুনতে যাচ্ছে। মৃত্তিকা কিছু বলে না, সে চুপচাপ হয়ে গেছে। আরণ্যক প্রণয়ের কাছে এসে বলে, তোমাকে কে বললো আমি ওর দাদা হই? ওমা, সেদিন আপনি ওকে নিতে আসলেন, আমি ওকে বলেছিলাম আমি দিয়ে আসি। ও বলেছিল ওর দাদা নিতে আসবে, তারপর আপনি আসলেন, তারপর বুঝলাম যে আপনি ওর দাদা। কথাটা বেশ হেসেই বলে। আরণ্যক বলে, ওকে বিয়ে করবে তাই না? হ্যাঁ, কেন করব না? কবে করছো বিয়ে? যেদিন আপনারা বলবেন সেদিন। ওমা তাই? তাহলে আমি একটা তারিখ দেই।
মৃত্তিকার হুট করেই ভয় লাগতে শুরু করে। আরণ্যকের কথাগুলো তার কাছে সুবিধার মনে হচ্ছে না। এই লোক তো সুবিধার না। জুনের 31 তারিখ। কথাটা বলেই মৃত্তিকার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আরণ্যক। আচ্ছা। বলেই প্রণয় নিচেই অবাক হয়ে গেল। জুনের 31। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার হাত ছাড়ুন। না ছাড়লে কি করবে? আমি কিন্তু চেঁচাবো। চেঁচাও? কে ধরে রেখেছে? আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? সেটা তো গেলেই বুঝতে পারবে। মৃত্তিকা আরণ্যকের হাতের উপর কামড় মেরে দেয়, কিন্তু আরণ্যকের তাতে কোনো প্রতিক্রিয়া করে না। সে আরো শক্ত করে মৃত্তিকাকে ধরে। সে কোনো মতেই মৃত্তিকার হাত ছাড়ে না। মৃত্তিকা অসহায় হয়ে আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক বলে, এতটুকুতেই হাল ছেড়ে দিলে? এত দ্রুত হাল ছাড়লে চলবে না। আরণ্যক জোর করে মৃত্তিকাকে গাড়িতে উঠিয়ে দেয়। সে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে। রেস্টুরেন্টে বসে আছে ধ্রুব আর প্রণব। ধ্রুব প্রণবের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, পড়ে দেখো। এটা কি? খুঁজে দেখলি বুঝতে পারবি। প্রণব আর কথা না বাড়িয়ে ফাইলটা খুলে পড়তে শুরু করে। পড়া শেষ করে প্রণবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? আমি কি মিথ্যা বলছি? আমার বোনকে ডাক্তার দেখাচ্ছিস না কেন? ও তোর বোন না, ও আমার বোন। আর আমার বোনকে আমি ডাক্তার দেখাচ্ছি কি দেখাইনি সেটা তোকে কে বললো? আমি এই রিপোর্টগুলো তোকে দেখাচ্ছি কেন জানিস? কেন? ওর এইসব সমস্যার জন্য দায়ী তোরা। ওর জীবনটাকে তোরা নরক বানাচ্ছিস। আমরা কি করেছি? মৃত্তিকা তোর বোন, তাই না? অরণ্য থেকে ওকে দূরে রাখবি। ওকে যেন অরণ্যের আশেপাশেও না দেখি আমি। কেন? আমার বোন মৃত্তিকা আর অরণ্যক আমার বেস্ট ফ্রেন্ড। ওরা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু তোর বোন অরণ্যের পিছন পিছন ঘুরে। এত বারণ করার পরেও ওকে সাবধান করবি। মানে? ধ্রুব প্রণবকে সবটা খুলে বলে। সব বলার শেষে বলে, আমার বোনের যদি কিছু হয়, আমার বাবা যে কাজটা করেনি আমি সেটা করব। এটা আমার প্রতিজ্ঞা। আসছি। কথাটা বলেই উঠে পড়ে। দুপা এগিয়ে পেছন ফিরে তাকিয়ে প্রণবের উদ্দেশ্যে বলে, আর হ্যাঁ, নীতি আমার বউ, ওর থেকে দূরে থাকবি। কথাটা বলেই চলে যায় ধ্রুব। প্রণব শুধু ধ্রুবের যাওয়ার পানে তাকিয়ে রইল। আমাকে আপনার অফিসে কেন নিয়ে এসেছেন? আমার কথাগুলো শোনো প্লিজ মৃত্তিকা। কি শুনবো আমি? তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল মৃত্তিকা। ভুল? সে আমাকে জড়িয়ে ধরেছিল না? হ্যাঁ, কিন্তু আমি ধরিনি। আমার কথাটা পুরো শোনো। আমার মাথা ব্যথা করছে, বাড়ি যাব। আরণ্যক মৃত্তিকার এক হাত ধরে তার চেয়ারে বসিয়ে দিয়ে সে মৃত্তিকার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে নিচে বসে বলতে শুরু করে, ওষুধ নাওনি? নিয়েছি। বেশি খারাপ লাগছে? আপনার কিছু বলার থাকলে আপনি বলুন, না হলে আমি চলে যাব। আমি তোমাকে বলেছিলাম তো কৃত্তিকার কথা, তোমার মনে আছে? এরপর থেকে ও আমাকে ফোন দিতে থাকে। ফোন দিয়ে সব সময় ভালোবাসি ভালোবাসি করতো। আমি ওর নম্বর ব্লক করে রেখেছিলাম, তাও একটার পর একটা সিম কিনে আমাকে ফোন দিয়ে বিরক্ত করতে লাগে। আমি বাধ্য হয়ে আমার নম্বর চেঞ্জ করি। এরপর ও আমার অফিসে চলে আসে, কিন্তু বিশ্বাস করো আমি ওকে আমার অফিসের ঠিকানা দেইনি। কোথা থেকে পেলো আমি জানি না। ধ্রুবের বিয়ের পর এগুলো যেন আরও বাড়তে থাকে। তখন একদিকে অফিসের কাজ, অন্যদিকে ওই মেয়ে। তারপর আমি ওই মেয়েটার সম্পর্কে খোঁজ নিতে শুরু করি, ওর পরিবারের সম্পর্কে। খোঁজ নিতে নিতে আমার দিদির বাচ্চা হয়ে যায়। তখন আমার দিদির বর এখানে ছিল না। হঠাৎ করে প্লেন উঠে যায়, আমার সেখানে যেতে হয়। এত কিছুর মাঝে আমার সময় হয়নি মৃত্তিকা। এই কয়েকদিনে প্রত্যেকটা পদক্ষেপে ধ্রুব আমার সাথে ছিল। ও আমার কাছে ফোন দিয়েছে, তখন আমি তোমার সব খবর নিয়েছি। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর কিছু বলবেন? এরপর কৃত্তিকা আমার অফিসে আসে। সেদিন এসে হুট করে আমাকে জড়িয়ে ধরতেই তখন তুমি চলে এসেছিলে। এখানে আমার কি করণীয় বলো? আমি বাড়ি যাব। আরণ্যক এবার ডেস্কের উপর নিজের হাত মুষ্টিবুদ্ধি করে ঘুষি মেরে বলতে থাকে, কেন প্রণয়ের জন্য মন কান্না করছে? খারাপ লাগছে? ওকে উত্তর দিতে পারোনি তাই? আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। আমি আপনার মৃত্তিকা নই যে আমাকে আবল তাবল বললেন, আর আমিও বুঝে গেলাম। তুমি আমার একটা কথাও বিশ্বাস করোনি তাই না? মৃত্তিকা উত্তরে কোনো কথা বলে না। আরণ্যক মৃত্তিকাকে উদ্দেশ্য করে বলে, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করাবো মৃত্তিকা? প্রমাণ দিন। তুমি আমাকে এত অবিশ্বাস করো? জানেন তো, আমার এই রংহীন ধূসর শহরে আপনি ছিলেন এক রংধনু, যে আমার জীবনটাকে হাজার রঙে রাঙিয়েছিল। আপনি ছিলেন সেই রঙের বাহার আমার এই রংবিহীন ধূসর শহরে। যে রাঙিয়েছিল আমার এই রংহীন ধূসর শহর, সে আপনি। আবার আপনি আমার এই জীবনটাকে সেই ধূসর রঙে এনে দিলেন।
আরণ্যক মৃত্তিকার একদম কাছাকাছি এসে কপালের উপর থাকা ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে কপালের মাঝখানে নিজের ওষ্ঠ দিয়ে ছুঁয়ে দিল। মৃত্তিকা তার আখিদয় বন্ধ করে নেয়। মৃত্তিকার আখি থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আরণ্যক তা পরম যত্নে মুছে দিল। আরণ্যক মৃত্তিকার কপালের সাথে কপাল রেখে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি জান। তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা আমার নেই, আর না কখনো জন্মাবে। কিন্তু আমি তোমাকে প্রমাণ দেব মৃত্তিকা। আরণ্যকের মাথায় কিছু আসতেই মৃত্তিকার থেকে সরে গিয়ে বলে, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। আরণ্যক কোথাও একটা হনহন করে বেরিয়ে যায়। মৃত্তিকা আরণ্যকের যাওয়ার পানে তাকিয়ে রইল। মৃত্তিকার সামনে ল্যাপটপে একটা ভিডিও চলমান। মৃত্তিকা বারবার আরণ্যকের দিকে তাকাচ্ছে। আরণ্যক এক দৃষ্টিতে মৃত্তিকার পানে তাকিয়ে আছে। ভিডিওটা শেষ হতে আরণ্যক বলে, তোমার সন্দেহ কি এখনো যায়নি মৃত্তিকা? মৃত্তিকা কোনো কথা বলে না। আরণ্যক মৃত্তিকার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আরণ্যক মৃত্তিকার কাছে গিয়ে বলে, এবার কি আমি প্রমাণ করার জন্য আদালতে যাব? আরণ্যকের কথা শুনে মৃত্তিকা হাসবে নাকি কান্না করবে তা ঠিক তার বোধগম্য হলো না। হঠাৎ ফোন আসে, আরণ্যক বাইরে চলে যায়। আরণ্যকের যাওয়ার কিছুক্ষণ পরে একজন ছেলের প্রবেশ করে। মৃত্তিকা বলে, কে? আমি রাজ। স্যার পাঠিয়েছেন একটা ফাইল নেওয়ার জন্য। কিসের ফাইল? অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইল ম্যাম। আপনাকে কেন পাঠালো? আপনার স্যার নিজে না এসে? স্যার একটু ব্যস্ত। ঠিক আছে ম্যাম। রাজ একটা ফাইল নিয়ে মৃত্তিকার দিকে এগিয়ে দিল। রাজ মৃত্তিকার দিকে এমনভাবে ঝুঁকে আছে, পেছন থেকে যে কেউ বলে দেবে তার হয়তো নিজস্ব সময় কাটাতে ব্যস্ত। আকস্মিক কারো চেঁচানোতে রাজ মৃত্তিকা দরজার দিকে তাকালো। দরজার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে সবাইকে ডাকছে। মৃত্তিকা বলে, আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? বাহ, আপনি স্যারের কেবিনের ভেতর ব্যস্ত সময় পার করবেন আর আমি চেঁচালে দোষ? এটা অফিস, এটা কোনো বেডরুম নয়। মেয়েটির চেঁচামেচিতে অফিসের সবাই কেবিনের সামনে এসে এত চেঁচামেচি হয় আরণ্যক এসে জিজ্ঞেস করে, কি হয়েছে রায়? রাজের সাথে এই মেয়েটা ঘনিষ্ঠ সময় পার করছিল। আরণ্যক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মৃত্তিকার দিকে। মৃত্তিকা এতক্ষণ চুপ থাকলে এখন আর চুপ থাকতে পারে না। সে গিয়ে মেয়েটার গালে একটা চড় মারে। মেয়েটা গালে হাত দিয়ে বলে, তোমার এত সাহস হয় কি করে? তুমি আমার গায়ে হাত তোলো? তোমাদের মতো মেয়েদের গায়ে হাত তোলার জন্য সাহসের প্রয়োজন পড়ে না আমার। অফিসের অনেকেই রায়ের কথা বিশ্বাস করছে, তবে বেশিরভাগ লোক তা বিশ্বাস করে না, কারণ তারা জানে আরণ্যকের সাথে মৃত্তিকার বিয়ে হবে। ম্যানেজার বলে, রায়, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো তুমি কি বলছো? কেন জানবো না? আমি ঠিকই বলেছি। না না, আপনি ঠিক বলেননি, আপনি ভুল বলছেন। মৃত্তিকা রাজের কাছে গিয়ে বলে, আপনি সত্যি কেন বলছেন না? রাজ কিছু বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অফিসের সবাই আজে বাজে কথা বলতে থাকে, যা শুনে মৃত্তিকার আবার মাথায় প্রেশার পড়তে শুরু করে। নিজেকে কিছুটা সামলে নিয়ে আরণ্যকের কাছে গিয়ে বলে, এটা আপনিও বিশ্বাস করেন যে এই ধরনের বাজে একটা কাজ আমি করতে পারি? আরণ্যক কোনো কথা বলে না, সে মৃত্তিকার দিকে নীরব দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আপনি বলছেন না কেন কিছু? রায় বলে ওঠে, কি বলবে স্যার তোমার মতো একটা মেয়ের সাথে? তুমি কি সব ছেলেদের এভাবেই ফাঁসাও? স্যার কি এভাবে ফাঁসিয়েছিলে বুঝি? মৃত্তিকা অগ্নিদৃষ্টি নিয়ে রায়ের দিকে তাকায়, এতে রায় পাত্তা দেয় না। শেষে কিনা ছাড়ও কোনো এক মেয়ের কাছে ঠকে গেল ভালোবাসায়। চুপ, আমি কিছু করিনি। চোর কি কখনো বলে যে আমি চুরি করেছি? তো তুমি কি বলবে যে তুমি বেঈমানি করেছো? মৃত্তিকার মাথা চেপে বসে পড়ে। আরণ্যক মৃত্তিকার কাছে গিয়ে মৃত্তিকার হাত ধরে নিয়ে যেতে থাকে। মৃত্তিকা বারবার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। হুট করে আরণ্যকে ভীষণ ভয় লাগতে শুরু করে। আরণ্যক রেগে আছে কিনা তা মৃত্তিকা বুঝে উঠতে পারল না। আরণ্যক মৃত্তিকাকে নিয়ে বেরিয়ে যেতেই রায় ফোন বের করে কারো কাছে ফোন দেয়। ফোন ধরতেই রায় বলে, ম্যাম কাজ হয়ে গেছে, আমার টাকাটা পেয়ে যাবে। আরণ্যক কোথায়? জানি না, তবে স্যার ওনাকে নিয়ে কোথাও একটা বেরিয়ে গেছে। ওকে খুব রেগেছিল? স্যারকে দেখে তা বোঝা যায়নি ম্যাম। আর একটা কথা মনে রেখো, কেউ যেন না জানে এই কাজটা আমি তোমাকে করতে বলেছি। কিন্তু ম্যাম আপনার সাথে কি মৃত্তিকা ম্যামের কোনো সম্পর্ক আছে? কেন, তোমার কি আমাদের এক মনে হয়? না, আসলে আপনাদের চেহারায় অনেকটা মিল আছে, আবার আপনাদের নামটারও মিল আছে, তাই বললাম। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার বাবার মতো হয়েছি, আর ওই নাম্বার ডিলিট করে দেবে আর টাকা পেয়ে যাবে। ফোন রাখতেই দরজায় চোখ যায় কীর্তিকা। প্রণব দাঁড়িয়ে আছে দরজার কাছে। কীর্তিকা বেশ ভয় পেয়ে যায়। তার কথা কি কিছু শুনে ফেলেছে? প্রণবের এভাবে তাকানো দেখে আরো বেশ ভয় পেয়ে যায়। প্রণব বলে, কথা বলা হয়ে গেছে? কার সাথে কথা বলছিলি? ফ্রেন্ডের সাথে। অরণ্যকে? প্রণবের সোজাসাপটা প্রশ্ন। কীর্তিকা বেশ ভয় পেয়ে যায়। প্রণব বলে, এমন কোনো ভুল করিস না কীর্তিকা, যার জন্য নিজেকে পস্তাতে হবে। মানেটা
তুইও জানিস, আমিও জানি। তোর একটা ভুল পদক্ষেপ তোর পরবর্তী প্রজন্মকেও ভোগ করতে হবে। যেমন আমাকে। অরণ্য তো তোকে ভালোবাসে না। সে যাকে ভালোবাসে তাকে তার সাথে ভালো থাকতে দে। ভালোবাসলে যে তাকে পেতে হবে এমন কোনো মানে নেই। কিছু কিছু ভালোবাসা দূর থেকেও সুন্দর। তোর জন্য হয়তো আরও ভালো কেউ অপেক্ষা করছে। ভুলে যা, তোর কাছে তো কিছু চাইনি, আজ এটা চাচ্ছি। অরণ্যকের জন্য অপেক্ষা করিস না। আমার এক বোন না হয় তার অন্য বোনের জন্য একটু ত্যাগ করলো, ক্ষতি কি তাতে? সে তো সব কিছুই ছেড়েছে। মানে? কিছু না, আমি যে কথাগুলো বললাম মাথায় রাখিস। মা বাবাকে কিছু বলবো না, চিন্তা করিস না। আরণ্যক মৃত্তিকাকে নিয়ে রেজিস্টার অফিসে বসে আছে। মৃত্তিকার মাথায় কিছুই আসছে না। তাকে এখানে কেন নিয়ে এসেছে? আরণ্যককে তার ভীষণ ভয় করছে। মাথার ভেতর বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আরণ্যক মৃত্তিকার পাশে বসে বলে, বেশি খারাপ লাগছে? মৃত্তিকা মাথা নাড়ায়, যার অর্থ না। আরণ্যক মৃত্তিকাকে দিকে একটা জলের বোতল এগিয়ে দিয়ে বলে, চোখে মুখে জল দিয়ে এসো, ভালো লাগবে। মৃত্তিকার আসলেই শরীর খারাপ লাগছিল, তাই সে আর কিছু না বলে বোতল থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে এসে আরণ্যকের পাশে বসে পড়ে। আরণ্যক ইশারায় বলে, আমার কাঁধে মাথা রাখতে পারো? কিন্তু মৃত্তিকা তা রাখে না। রেজিস্টার এসে বলে, আপনাদের কি আরো দেরি হবে? যাদের আসার কথা তারা রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মৃত্তিকা ভয় আরও বাড়তে লাগলো। কিছুক্ষণ পর ধ্রুব আর নীতি চলে আসলো। ধ্রুবকে দেখেই মৃত্তিকা যেন একটু স্বস্তি পেল। মৃত্তিকা ধ্রুবের কাছে ধ্রুবকে জড়িয়ে ধরে। ধ্রুব বোনের মাথায় হাত বোলাতে থাকে। ধ্রুবের মাথায় হাত দেওয়ার মৃত্তিকা নিজেকে সামলাতে পারে না। সে কান্না করে বলে, আমি কিছু করিনি দাদা ভাই। ধ্রুব বোনের মাথায় পরম স্নেহে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি জানি আমার বোন কোনো খারাপ কাজ করতে পারে না। তুমি সত্যি বলছো? মৃত্তিকার সামনে বিয়ের রেজিস্ট্রি পেপার। ধ্রুব মৃত্তিকাকে বলে সাইন করতে, কিন্তু মৃত্তিকা সাইন করছে না। মৃত্তিকা বলে, আমি এই বিয়ে করব না দাদা ভাই। কেন করবি না? আমি ওনাকে বিয়ে করব না। কেন করবে না বিয়ে? প্রণয়ের জন্য? হ্যাঁ, প্রণয়ের জন্য। আপনি গিয়ে কৃত্তিকাকে বিয়ে করুন। আমি কি আপনাকে ধরে রেখেছি? না, ধরে রাখুনি, ছেড়েও তো রাখুনি। ধ্রুব বলে, তোরা চুপ করবি? এর মধ্যে প্রণয় আর মৃত্তিকা কোথা থেকে এলো? প্লিজ দাদা ভাই, আমি এই অসুস্থ লোককে বিয়ে করব না। আমি এখন বিয়ে করতে চাই না। নীতি, তুই প্লিজ বোঝা না। তোর বোন কি আমাকে অসুস্থ বলছে ধ্রুব? আমাকে দেখে কি ওর অসুস্থ মনে হয়? আরে আমি সুস্থ, তোর বোনকে চেক করে দেখতে বল। চুপ করবেন আপনি? সব সময় এত কথা কেন বলেন? আপনাকে কে বিয়ে করবে? কৃত্তিকা করবে। ধরুন, আমি কি ধরে রেখেছি? বেশ তো জোরাজুরি করছিলেন। আমি ভুল সময় চলে গিয়ে আপনাদের সময়টা নষ্ট করে দিয়েছি। তার জন্য সরি তো বলেছি। আমি তোমাকে প্রমাণ দিয়েছি মৃত্তিকা, এগুলো আমার পক্ষ থেকে কিছুই ছিল না। তারপরও কেন এই কথা বলছো? আমি আগে বলেছি নাকি আপনি বলেছেন? আমি বললেই তুমি বলবে কেন? আপনি আমার নামে বলবেন, আর আমি বললেই দোষ। ধ্রুব বিরক্ত নিয়ে ওদের দুজনের ঝগড়া দেখছে। রেজিস্টার হাসবে নাকি কান্না করবে তা ঠিক বুঝে উঠতে পারল না। বিয়ে করতে এসে কেউ যে এভাবে ঝগড়া করে তা এই পর্যন্ত দেখেনি। তবে এদের এই ঝগড়াটা বেশ মজা নিয়েই দেখছে। ধ্রুবের কাছে গিয়ে বলে, আমার জন্য 1 প্যাকেট পপকর্ন এনে দিবেন। আমি খেতে খেতে এদের ঝগড়া দেখবো। ধ্রুব রাগে দৃষ্টি নিয়ে নীতির দিকে তাকালে নীতি ধ্রুবের কাছ থেকে একটু দূরে চলে যায়। রেজিস্টার বলে, এখানে কি আপনারা বিয়ে করতে এসেছেন নাকি ঝগড়া? আমি বিয়ে করতে এসেছি, আর বিয়ে করেই আজ যাব। আমি আপনাকে বিয়ে করব না। তোকে এই বিয়ে করতে হবে না মৃত্তিকা। চেনা কারো গলার আওয়াজে দরজার দিকে তাকায়। দরজার উপস্থিত থাকা ব্যক্তিকে দেখে সবাই অবাক হলো। প্রণব বলে, তোকে এই বিয়ে কেউ জোরে দিতে পারবে না। সবাই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। আরণ্যক বলে, না, এতক্ষণে একজনে হচ্ছিল না, এখন আবার আরেকজনে কে হাজির। আপনি বলার কে যে মৃত্তিকা কাকে বিয়ে করবে বা করবে না? আমি ওর দাদা হই, ও আমার বোন হয়। আমি আপনার বোন না, আর না আপনি আমার দাদা। প্রণব মৃত্তিকার দিকে এগিয়ে আসতে গেলে মৃত্তিকা ধ্রুবের পেছনে চলে যায়। প্রণব ওখানেই দাঁড়িয়ে পড়ে। ধ্রুব মৃত্তিকার দিকে এক পলক তাকিয়ে প্রণবের দিকে তাচ্ছিল্য হাসি দেয়। সেই হাসি প্রণবের চোখের আড়াল হয় না। ধ্রুব বলে, ও তোর কেউ না, ও আমার বোন। নিজের বোন হলে কখনোই এভাবে কেউ জোর করে বিয়ে দেয় না। সেটা আমাদের পারিবারিক ব্যাপার। কোনটা ওর জন্য ভালো আর কোনটা খারাপ সেটা আমি জানি। তোর মনে আছে মৃত্তিকা, আমি তোকে বলেছিলাম রক্ত রক্তই হয়। ধ্রুব তোর আপন না, আমি তোর আপন। দেখ, আজ তার প্রমাণ সে দিয়েছে। ও যদি তোকে আপন মনে করতো তাহলে তোকে জোর করে বিয়ে দিত না। মৃত্তিকা কোনো উত্তর দেয় না। সে চুপ হয়ে প্রণবের কথা শুনছে। আরণ্যক মৃত্তিকাকে পর্যবেক্ষণ করছে। সে এই মৃত্তিকাকে চেনে না। সে যাকে চেনে সে এমন নয়। কখনোই মৃত্তিকা ধ্রুবের সম্পর্কে এইসব কথা শুনবে না। রেজিস্টার বলে, প্রণব, তোরা কি চিনিস একে অপরকে? ও আমার আপন বোন হয়।
ধ্রুব বলে, না, কেউ হয় না, আমি ওর দাদা হই। সেটা তোরা বলছিস, মৃত্তিকা তো বলেনি। মৃত্তিকা কিছুক্ষণ আগে ও বলেছে, তুই ওর কেউ না। মৃত্তিকা, তুই আমার কথা শোন, তুই আমার সাথে চল, তোকে এই বিয়ে করতে হবে না। তুই এখানে থাকলে এরা তোর ক্ষতি করে দেবে, তুই গেলে মা বাবা সবাই খুশি হবে। চল বোন আমার সাথে। নীতি মৃত্তিকাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমার দিকে তাকা মৃত্তিকা, তোর মনে হয় ধ্রুব তোর ক্ষতি করবে? আরণ্যক মৃত্তিকার কাছে গিয়ে বলে, তোমাকে এই বিয়ে করতে হবে না, কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত তুমি নিতে পারো না মৃত্তিকা। ধ্রুব বলে, ওকেও সিদ্ধান্ত নিতে দে অরণ্য। ওর যদি মনে হয় আমরা ওর ক্ষতি করব তাহলে ও যেতে পারে, তবে কখনো যদি ওর এখানে আসতে ইচ্ছে করে তাহলে যেন চলে আসে। নীতি বলে, মৃত্তিকা, তুই প্রথম থেকে সব ভেবে দেখ, শুরু থেকে তোর সাথে যেগুলো হয়েছে সেগুলো কি ঠিক হয়েছে? আচ্ছা তুই এসব বাদ দে, তুই আজকের কথা চিন্তা করে দেখ, সবাই তোকে খারাপ বলবে মৃত্তিকা। আজ এগুলো তোর কাছে যাতে না আসে তার জন্য কিন্তু এত কিছু, তুই তোর দাদা ভাইকে ভুল বুঝবি এগুলোর জন্য। তোর মামুনি মামা এরাও কিন্তু সবাই রাজি বিয়েটাতে। আরণ্যক দাদা কিন্তু খারাপ না মৃত্তিকা, তুই তো এমন ছিলিস না, কথা বলছিস না কেন, কিছু বল। নীতি, ও বড় হয়েছে, ওকে ওর সিদ্ধান্ত নিতে দাও। আপনি বুঝতে পারছেন না ধ্রুব, ও এখন ভুল কিছু সিদ্ধান্ত নিলে সেটা ওর জন্য ক্ষতি। প্রণব বলে, চল আমার সাথে মৃত্তিকা। প্রণবের কথা শুনে মৃত্তিকা তার দিকে তাকায়। মৃত্তিকা নিজের হাতটা ছাড়িয়ে নেয় নীতির হাত থেকে। নীতি অবাক হয়ে তাকিয়ে আছে মৃত্তিকার দিকে, সেই মৃত্তিকাকে চেনে না। ধ্রুব আর আরণ্যকও বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছে মৃত্তিকার দিকে, তবে এর মধ্যে প্রণবের চোখে মুখে বিজয়ের হাসি। সে হাস সবার আড়াল হলেও মৃত্তিকার চোখের আড়াল হয় না। মৃত্তিকা সবার দিকে একবার তাকিয়ে চেয়ারে বসে রেজিস্টার পেপার হাতে নিয়ে রেজিস্টারের উদ্দেশ্যে বলে, কোথায় সাইন করতে হবে? রেজিস্টার দেখিয়ে দেয়। মৃত্তিকা আর কোনো বাক্য ব্যয় না করে সাইন করে দেয়। পেপারটা নিয়ে আরণ্যকের কাছে গিয়ে বলে, নিন সাইন করুন। আরণ্যক মনে হলো সে একটা ঘোরের ভেতর আছে। সে এক দৃষ্টিতে মৃত্তিকার দিকে তাকিয়ে আছে। মৃত্তিকা বিরক্ত নিয়ে বলে, আপনি সাইন করবেন নাকি আমি মামার কাছে চলে যাব? আরণ্যক আর কোনো কিছু না বলে মৃত্তিকার হাত থেকে পেপারটা নিয়ে সাইন করে দেয়। সাক্ষী হিসেবে নীতি আর ধ্রুব সাইন করে দেয়। সবার সাইন শেষ হয়ে গেলে মৃত্তিকা প্রণবের সামনে এসে বলে, আপনারা পরিবারের এক বৈশিষ্ট্য আছে, জানেন তো সেটা কি? একটা সুন্দর সংসার ভাঙার। আমার মায়ের সংসার আপনার মা ভেঙেছিল, আর আমাদের সুন্দর একটা পরিবার আপনি ভাঙতে চাচ্ছিলেন। আপনাদের লজ্জা নেই বলুন? প্রণব চেঁচিয়ে বলে, মৃত্তিকা। ধ্রুব এসে বলে, গলা নামিয়ে কথা বলো, ওর পর একদম গলাবাজি করবি না, এটা তোদের মানায় না। সব সময় পিছন পিছন ঘুরছিস কেন? রেজিস্টার বলে ওঠে, আসলে ও আমার ফ্রেন্ড, ও এখানে আসতে চাই। আমার দেরি হবে বলে আমি ওকে আসতে বলেছিলাম, আর আমি তো জানতাম না আপনারা এসে একে অপরকে চিনেন। মৃত্তিকা আরণ্যকের পাশে বসে আছে। মৃত্তিকা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। আরণ্যক গাড়ি চালানোর অন্তর অন্তর মৃত্তিকাকে দেখছে। মৃত্তিকা বলে, গাড়ি মন দিয়ে চালান, আমাকে না দেখে সামনের রাস্তায় দেখুন। আমি গাড়ি মন দিয়েই চালাচ্ছি। আপনি আমাকে বিয়ে কেন করলেন বলুন তো? যেখানে বিশ্বাস করেন না সেখানে বিয়ে। আমি তোমাকে বিশ্বাস করি না, এটা কে বললো? আপনি আমাকে বিশ্বাস করলে সেখানে কিছু বললেন না কেন? সঠিক সময় ছিল না। মৃত্তিকা উত্তরে কিছু বলে না। সে চুপচাপ গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। মৃত্তিকার বাড়ির সামনে আসতেই মৃত্তিকা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর প্রবেশ করে। আরণ্যক সর্বাণীর কাছে ফোন দিচ্ছে, কিন্তু সে ফোন ধরছে না। দুবার কল দেওয়া শেষে সর্বাণী ফোন রিসিভ করে বলে, কি হয়েছে বল, এত ফোন দিচ্ছিস কেন? আরণ্যক কিছু বলে না। আরণ্যকে চুপ থাকতে দেখে সর্বাণী বুঝে যায় ছেলে কিছু না কিছু ঘটিয়েছে। সর্বাণী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কি করেছিস অরণ্যক? বিয়ে করেছি বা। কাকে করেছিস? মৃত্তিকাকে। এটা কেমন প্রশ্ন? বিয়ে করলে ওকেই করব, এটা বলেছিলাম তো আমি। তোকে আমার বিশ্বাস হয় না। মৃত্তিকা কোথায়? ওই বাড়িতে, এখানে নিয়ে আসিনি। যাক বাবা, বউ বরণ তো করতে পারবো, এটাই যথেষ্ট। তুমি রেগে নেই তোমা? আমি এর থেকে তোর কাছে বেশি কিছু আশা করি না। অত্যন্ত বিয়ের আগে একবার বলতে পারতি। পরিস্থিতি তেমন ছিল না, আমি তোমাকে পুরো ঘটনা বলি, তুমি শুনো। একে একে সব বলতে থাকে আরণ্যক। সব শুনে সর্বাণী বলে, ও যে তোকে বিয়ে করছে এটাই অনেক। ওর জায়গায় অন্য কেউ থাকলে কেউ বিয়ে করতো না। আরণ্যক কিছু বলে না, কারণ সে জানে তার মা সবসময় মৃত্তিকার হয়েই কথা বলবে। এতে অবশ্য তার খারাপ লাগে না, বেশ ভালো লাগে। সব ছেলেই তো চায় মা আর বউয়ের মধ্যে যেন এমন একটা মিষ্টি সম্পর্ক হয়, কিন্তু হয় বা কজনের। এর জন্য আরণ্যক বেশ স্বস্তি পায়। মৃত্তিকা নিজের ঘরে বসে আছে। তার মাথার মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর সে পাচ্ছে না।
তার চিন্তার মধ্যে ঘরে হাজির হয় নীতি। নীতিকে দেখে বলে, তুই এখন এখানে কেন? কেন, বিরক্ত করলাম? না। কি করছিস? বসে আছি। একটা কথা জিজ্ঞেস করবো তোকে? তুই রাগ করবি না তো? তুই আমার রাগের ধার ধারিস বুঝি? না। তাহলে বলে ফেল। তুই গেলি না কেন? কোথায় যাব? তোর শ্বশুর বাড়ি। আমি এই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না নীতি। হুট করে একটা বিয়ে, তারপর সকালের ঘটনাগুলো। কিন্তু ওরা এমন কথা কেন বলবে? সেটাই তো আমিও ভাবছি। আমি তো ওদের দুজনকে চিনিও না। আচ্ছা এগুলো এখন বাদ দে, দাদা ভাই কোথায়? বলদটা অফিসে কাজ করছে। এগুলো কোন ধরনের কথা নীতি? ভাই শোন, তো দাদা যে আসলে কি সেটা আমি আজও বুঝতে পারলাম না। এত আনরোমান্টিক একটা ছেলে হতে পারে এটা আমার জানাই ছিল না। আমি গ্রিন সিগন্যাল দিলে আমাকে সে পড়তে বসতে বলে। মানে তুই একটু চিন্তা করে দেখ। আমি আর কিচ্ছু চিন্তা করতে পারছি না। এবার আর কিছু চিন্তা করলে আমার মাথা ফেটে যাবে। না না না, থাক, তোকে আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কিছু হলে তোর বর আবার আমাকে এসে খুন করে দিয়ে যাবে। বাবা না থাক, আমার এখন কত স্বপ্ন বাকি। তোর দাদার সাথে বুড়ো হব, আমাদের নাতি নাতনি হবে। মৃত্তিকা নীতির কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে কোনোদিন সিরিয়াস হবে না। নীতি বলে, আচ্ছা মৃত্তিকা, তুই এখন আর্ণকের বউ, তোর কেমন লাগছে? খুবই বাজে। কেন? আমি দাদা ভাইয়ের কাছে যাচ্ছি। কথাটা বলেই মৃত্তিকা ধ্রুবর ঘরের উদ্দেশ্যে চলে গেল। নীতি বলে, আমি কি তোকে এটা জিজ্ঞেস করেছি মৃত্তিকা? দুটোই পাগল। মৃত্তিকা ধ্রুবের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার ভেতর যাওয়ার সাহস পাচ্ছে না। নিজেকে একটু ধাতস্থ করে মৃত্তিকা বলে, আসবো দাদা ভাই? ধ্রুব দরজার দিকে তাকিয়ে বলে, আয়। পারমিশন কেন নিচ্ছিস মৃত্তিকা? মৃত্তিকা ঘরে এসে ধ্রুবের পাশে বসে বলল, আমি কিছু বলতে চাই। বল। আমি সরি। কেন? আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে তাই। তুই আমাকে আপন মনে করিস না, তাই না মৃত্তিকা? এমন কেন বলছো তুমি? তুমি আমার আপন দাদা ভাই। আমি তোর আপন হলে কখনো এভাবে বলতে পারতি না। রাস্তায় কুকুর কি বলল না বলল সেটা নিয়ে আমি ধ্রুব পড়ে থাকবে, এটা কি করে ভাবলি তুই মৃত্তিকা? মৃত্তিকা চুপ করে যায়। সে কোনো কথা বলে না। ধ্রুব বলে, আমি তোকে নিজের বোন বলেই মনে করি। মনে করে বলছি, তুই আমার নিজেরই বোন। তোর জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বুঝি মৃত্তিকা। আর অরণ্য তোর জন্য বেস্ট। আমি ওকে চিনি। ও তোকে কখনোই কষ্ট পেতে দেবে না। আমার উপর তোর বিশ্বাস আছে তো? মৃত্তিকা মাথার উপর নিচ করে, তার মানে হ্যাঁ আছে। তাহলে এবার গিয়ে ঘুমিয়ে পড়। এগুলো নিয়ে মাথা ঘামাস না। এগুলোর জন্য আমি আছি। ওষুধ খেয়েছিস? যা, আর নীতিকে পাঠিয়ে দে। যাচ্ছি। দেখতে দেখতে কেটে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ মৃত্তিকা ভার্সিটিতে যায়নি, সে বাড়িতেই ছিল। এই 1 সপ্তাহে আরণ্যক মৃত্তিকা অনেকবার ফোন দিয়েছে, অনেক কথা বলেছে। মৃত্তিকা শুরু হ্যাঁ হু করে গেছে, এর থেকে বেশি কিছু বলেনি। মিতালি মৃত্তিকার ঘরে আসে। এখন মিতালিকে ঘরে আসতে দেখে মৃত্তিকা বলে, কিছু বলবে মামুনি? বলো। মৃত্তিকা, জন্ম মৃত্যু বিয়ে এটা উপর থেকে ঠিক হয়ে আসে। বিয়েটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটা নষ্ট হতে দিস না। 1 সপ্তাহ তোর বিয়ে হয়েছে। সর্বাণী দিদি ফোন দিয়েছিল। কেন? বিয়েটা যেভাবেই হোক, তুমি এখন বিবাহিত। তুমি আরণ্যকের স্ত্রী। তুমি এখন এক বাড়ির বউ। তোমার এখন অনেক দায়িত্ব কর্তব্য আছে যেটা তুমি পালন করছো না। সর্বাণী দিদি এবার তার বাড়ির বউকে বাড়িতে নিতে চায়। মৃত্তিকা মিতালির দিকে তাকায়। মিতালি বলে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এত চিন্তা করতে হবে না। সর্বাণী দিদি খুবই ভালো। আমি জানি মামুনি, আন্টি খুবই ভালো, কিন্তু কি? আমি কি এত কিছু সামলাতে পারবো মামুনি? আমার মৃত্তিকা সব পারবে। মৃত্তিকা মিতালিকে জড়িয়ে ধরে বলে, আমি কি করে থাকবো মামুনি? আমি থাকতে পারবো না। মৃত্তিকার কথা শুনে মিতালি চোখ ঝাপসা হয়ে আসে। সে কিছু বলবে অথচ কিছু বলতে পারছে না। তার গলা কেমন ধরে আসছে। কিছু সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, যখন মন খারাপ করবে আমাকে বলবি, আমি নিয়ে আসবো। তুমি যাবে তো মামুনি? যাবো মা, কালকে সকালে তৈরি হয়ে থাকিস, আরণ্যক নিতে আসবে। আজকে আমার সাথে থাকবে একটু মামুনি? তুই একটু অপেক্ষা কর, আমি তোর মামাকে ঔষধ দিয়ে আসি। নীতি মন খারাপ করে বসে আছে। ধ্রুব ঘরে আসতে নীতি ধ্রুবের বুকের উপর মাথা রাখে। ধ্রুব বিষয়টা বুঝতে পারে। ধ্রুব বলে, জানো নীতি, আমার একটা বোনের খুব শখ ছিল,
আমাকে সবসময় দাদা দাদা বলে ডাকবে। আমার সব বন্ধুদের বোন ছিল, কিন্তু আমার কোনো বোন ছিল না। মাকে বলতাম আমার একটা বোন চাই, আমার কোনো একটা বোন নেই। আমার কেন একটা বোন নেই? মা কিছু বলতে পারতো না। কি বলবে? আমি যখন হয় মায়ের জীবনের ঝুঁকি ছিল, ডাক্তার বলেছিল মা কোনোদিন আর কোনো বাচ্চা নিতে পারবে না। এরপর পিপির কোলে মৃত্তিকা এসেছিল, তখন ও একদম ছোট ছিল। ওর ছোট ছোট হাত পা ও আমার দিকে তাকিয়েছিল। আমার এখনো মনে আছে জানো, মা বলেছিল এটা আমার বোন। তারপর মৃত্তিকা কয়েক বছর পর এখানে চলে এলো। তখন আমি খুব খুশি হয়েছিলাম আমার বোন আমার সাথে থাকবে। মৃত্তিকা 5টা বাচ্চার মতো ছিল না, চুপচাপ ছিল। কখনো ওকে কান্না করতে দেয়নি। যখন যেটা চেয়েছে সেটাই দিয়েছি। যদি কখনো ওকে কেউ কিছু বলেছে, তাকে মেরে এসেছি। বাড়িতে কত নালিশ এসেছে, আমি কখনো তাদের পাত্তাই দেইনি। যেখানে আমি কখনো আমার বোনকে কিছু বলিনি, সেখানে অন্য কেউ কেন বলবে? মা বলতো তুই যে এত পাগলামো করছিস, ওকে বিয়ে দিয়ে দিলে কি করবি? তখন ভেবেছিলাম ওকে কখনো বিয়েই দেব না। তারপর ভাবলাম বিয়ে তো দিতেই হবে। এখন বিয়ে দেবো কার সাথে? আমার বোনকে যদি কেউ কষ্ট দেয়, অরণ্যের সাথে আমার বন্ধুত্ব অনেক দিন। এরপর একদিন ও আমাকে বলল ও নাকি মৃত্তিকাকে ভালোবাসে। সেদিন ওকে আমি মেরেছিলাম। কেন মেরেছিলাম তা আজও আমার অজানা। এরপর অরণ্যকে আমি ভালোভাবে লক্ষ্য করি। মৃত্তিকার প্রতি ওর সিরিয়াস ভালোবাসা, এগুলো দেখে আমি ভেবে দেখলাম ও আমার বোনকে ভালো রাখবে। আর আমি জানি ওর কাছে আমার বোন ভালো থাকবে। সেই ছোট মৃত্তিকা কালকে শ্বশুর বাড়ি যাবে। যে ছোট ছোট পায়ে এই সারা বাড়ি হেঁটে বেড়াতো, সে আজ রাত পোহালে অন্য বাড়িতে চলে যাবে। ধ্রুবের চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। নীতিও এতক্ষণে কোনো কথা বলেনি, সে চুপচাপ কথাগুলি শুনছিল। তার চোখে অশ্রু। আরুষ চেয়ারে বসে আছে। মিতালি ঘরে এসে আরুষকে ওষুধ দেয়। আরুষ ওষুধ খেয়ে বলে, আমাদের সেই ছোট্ট মৃত্তিকা কত বড় হয়ে গেছে, তাই না মিতালি? কালকে এ বাড়ি ছেড়ে চলে যাবে। বাড়িটা কেমন ফাঁকা হয়ে যাবে। কেউ এসে বলবে না মামা ওষুধ খেয়েছো, কেন খাওনি? তুমি এত বাইরে বাইরে ঘুরে বেড়াও কেন? বলতো একটু তো ঘরে বসে রেস্টও নিতে পারো। কথাগুলো বলতে বলতে বলে, চোখটা ভীষণ জ্বালাপোড়া করছে, কিছু মনে হয় পড়েছে। মিতালি কিছু বলল না। কি বলবে সে? অনেকগুলো বছর পর চোখের কোণে জল দেখছে। এতগুলো বছর মানুষটাকে দেখে আসছে। মা বাবা মারা যাওয়ার পর 2 বোন ছিল তার সব। এক বোনের বিয়ে দিল, আর এক বোন তার সংসারটা ভাঙলো। এক বোনকে হারালো, আর এক বোন থেকেও নেই। তারপর বোনের স্মৃতি হিসেবে ছিল মৃত্তিকা, যাকে কিনা মেয়ের থেকেও বেশি ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। কোনো বিপদে আঁচ লাগতে দেয়নি। সে কাল চলে যাবে অন্য ঘরে, কান্না তো আসবেই। মিতালি বলল, তুমি থাকো, আমি মৃত্তিকার কাছে যাচ্ছি। মিতালি জানে আজকে রাতে আরুষ ঘুমাবে না। আজ সারা রাত আগের স্মৃতিগুলোর কথা ভাববে। মৃত্তিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মিতালি। মৃত্তিকা গল্প করেই যাচ্ছে, কিন্তু মিতালির কানে তো পৌঁছাচ্ছে না। সে নিজের চিন্তায় মগ্ন। মিতালি মেয়ের খুব শখ ছিল। মিতালির সমস্যার জন্য বাচ্চা নেওয়া সম্ভব নয়। মৃত্তিকা মিতালির এই স্বপ্ন পূরণ করেছে। মিতালিকে অন্যমনস্ক দেখে মৃত্তিকা ডাকতে থাকে। মিতালি বলে, বল। কি ভাবছো মামুনি? কিছু না। আচ্ছা শোন, মৃত্তিকা তোকে কিছু কথা বলি। বলো। ওখানে গিয়ে একটু খারাপ লাগবে প্রথম প্রথম, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিছু রান্না করতে দিলে যদি না পারিস আমাকে ফোন দিবি, বুঝেছিস? মিতালি আরো অনেক কথা বলতে লাগলো। মৃত্তিকা মন দিয়ে কথাগুলো শুনছে। তার এখন খুব মায়ের কথা মনে পড়ছে। তার মা থাকলে নিশ্চয়ই এগুলো বলে দিত। মৃত্তিকা শক্ত করে মিতালিকে জড়িয়ে ধরে। চারদিকের আলোর কিরণে মৃত্তিকার ঘুম ভাঙে। সে ঘড়ির দিকে একবার তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। রান্নাঘরে মিতালি রান্না করছে, আর সাহায্য করছে নীতি। মিতালি নীতিকে বলে, তুই বরং মৃত্তিকাকে তৈরি করে দে, আরণ্যক একটু পরেই চলে আসবে। নীতি মৃত্তিকার ঘরে এসে জলের আওয়াজ পেয়ে নীতি বুঝে মৃত্তিকা ওয়াশরুমে আছে। নীতি কাপড় আর গয়নাগুলো রেখে দেয় বিছানায়। মৃত্তিকা বের হয়ে আসতেই বলে, আয়, তুই তো কাপড় পরতে পারিস না, দ্রুত কাপড় পরিয়ে দিই। এখন কেন? তোর বর একটু পরেই চলে আসবে। মৃত্তিকা কোনো কথা বলে না। নীতি মৃত্তিকাকে তৈরি করতে লাগে। আরণ্যক এ বাড়িতে এর আগেও এসেছে, কিন্তু আজ কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আরণ্যক এসেছে অনেকক্ষণ। খাওয়া দাওয়া শেষে এবার বিদায়ের পালা। আরুষ মৃত্তিকার হাতে আরণ্যকের হাত দিয়ে বলে,
আমার মেয়েটাকে দেখে রেখো। এখন থেকে কিন্তু ওর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তোমার। মিতিকা এতক্ষণ নিজেকে ঠিক রাখতে পারলেও আরুষের কথাগুলো শুনে নিজেকে সামলাতে পারল না। আরণ্যক মিতিকার দিকে তাকিয়ে আরুষের হাতের ওপর হাত রেখে বলে, আরুষ জানে আরণ্যক তার কথা রাখবে। আরুষ মৃত্তিকার মাথায় স্নেহের হাত দিতেই মৃত্তিকা আরুষকে জড়িয়ে বলে, আমি যাব না মামা, আমি এখানেই থাকবো। আরুষ কিছু বলল না। কি বা বলবে, তার তো বলার কিছুই নেই। এটাই যে নিয়ম। সে পারলে মৃত্তিকাকে কোথাও যেতে দিত না। মিতালি বলে, এমন করে না মা, ও বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে।